নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই চলুন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নিই। আজকের দিনে যদিও বাইং ফিগারগুলো খুবই কম রয়েছে, এই এফআইআই এদের বাইং রয়েছে 108 কোটি এবং ডিআইআই এদের বাইং রয়েছে 276 কোটি। তবে এই যে এফআইআই এরা নিয়মিতই ভারতীয় মার্কেটে কিনছে, অল্প হলেও কিনছে, এটা কিন্তু পজিটিভ ব্যাপার। এই ট্রেড ডিলের আগে যে নিয়মিত বিক্রি করছিল সেই যে জিনিসটা সেটা কিন্তু বন্ধ হয়েছে। তবে এই যে এফআইআই তারাও কিন্তু ভারতীয় মার্কেটের প্রতি এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। মানে বড় বড় যে বাইং যেগুলো এলে মার্কেট ওপর দিকে উঠবে অনেকটা করে, সেরকম বাইং কিন্তু এখনো আসছে না। তবে যদি এরকমও চলে তাহলেও কিন্তু এই যে মার্কেট সেটা কিছুটা স্টেবল থাকতে পারবে। আর যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, এই ইন্ডেক্স ফিউচার এখানে 136 কোটি টাকার মতো বিক্রি করেছে শেয়ার, এবং এই স্টক ফিউচার এখানেও প্রায় 1000 কোটির কাছাকাছি বিক্রি করেছে। মানে শুধুমাত্র ক্যাশ মার্কেটে সামান্য বাইং দেখা গেছে, এই ফিউচার মার্কেটে এই ইন্ডেক্স এবং স্টক দুটো জায়গাতেই বিক্রি দেখা গেল এফআইআই দের তরফ থেকে। এরপরে আমেরিকান মার্কেট বড় একটা পতন দেখা যাচ্ছে, ডাউ জোন্স এটা 1% পড়ে গেছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাও পড়েছে 1.5%-এর কাছাকাছি। আর এই আইটি এর মধ্যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেও বড় বড় পতন দেখা যাচ্ছে। যদি একটা দুটো কোম্পানি দেখি, এই এনভিডিয়া দেখতে পাচ্ছেন এই 0.36% ডাউন, একসময় তো অনেকটাই নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে অনেকটা রিকভারি দেখিয়েছে, প্রায় 1% রিকভারি দেখাবার পরেও এখনো কিন্তু লাল নিশানে ট্রেড করছে। তারপরে এই ইন্টেল এখানেও দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে একটা পতন দেখা যাচ্ছে, প্রায় 2.5% পড়া। তার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্স এটাও 4.5% পড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে পালান্তিক টেকনোলজিস এটাও এই 6%-এর কাছাকাছি পড়েছে। এবং এর আগে যদি কথা বলি মাইকেল বুরি, তো এনার কথা বলেছিলাম, ইনি দেখতে পাচ্ছেন আবার এই পালান্তিরের জন্য একটা বিয়ার কেস সেটা কিন্তু সামনে রেখেছেন। এই মাইকেল বুরি তিনি এই পালান্তির স্টকের ব্যাপারে আবার কিছু কথা সামনে তুলেছেন, এবং এই ব্যক্তি মনে করেছেন এই পালান্তির এই যে এআই কোম্পানিটা রয়েছে এর যে ফেয়ার ভ্যালু সেটা থাকা দরকার এই $46। বর্তমানে কত রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছেন $127 রয়েছে। মানে এইখান থেকে বড় একটা ক্র্যাশ আসতে পারে, এরকম কিন্তু তিনি সম্ভাবনার কথা একটা বলেছেন। এবং তিনি এই পালান্তির এই কোম্পানির এই যে স্পেন্ডিং, মানে এআই বিভিন্ন স্পেন্ডিং করছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টিং এই ব্যাপারগুলো নিয়ে অনেক তথ্য সামনে তুলে ধরেছেন। তিনি এটাই বলতে চাইছেন যে কোম্পানির ফেয়ার ভ্যালু যেখানে থাকা দরকার সেখান থেকে কোম্পানির যে বর্তমান প্রাইস সেটা অনেকটা উপরেই রয়েছে। আর আজকের দিনে তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা পড়ছে। তবে কালকের দিনে আরো বড় ডেটা কিন্তু আসতে চলেছে। এই আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটা কিন্তু আগামীকাল সামনে আসবে, এবং এই ইনফ্লেশনের ডেটা এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই মার্কেট আরো বড় বড় ক্র্যাশ দেখাবে, এবং তার সঙ্গে সঙ্গে এআই কোম্পানিগুলোতেও ক্র্যাশ আসবে। কারণ এই ইনফ্লেশনের ডেটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, এই আমেরিকার যে ফেড ব্যাংক রয়েছে তারা রেট কাট করবে না, এবং রেট কাট না হলে এই এআই কোম্পানিগুলো কম সুদে লোনও তুলতে পারবে না। এরপরে যদি কথা বলি এই জবলেস ক্লেমের ডেটা, এইগুলো মার্কেটে চিন্তা বাড়াচ্ছে। এই ডেটাগুলো এখন কিন্তু বড্ড বেশি ভালো চলে আসছে। যদি এই জবলেস ক্লেমের ডেটা বলি, দেখতে পাচ্ছেন এর আগে প্রায় 2,32,000 লোক এই জবলেস ক্লেম করেছিল, সেখান থেকে কিন্তু এই যে জবলেস ক্লেমের পরিমাণ এটা কমেছে এই 227-কে। মানে আগের বারের থেকে এখন অনেক মানুষের হাতে কাজ রয়েছে, আগের থেকে অনেক কম মানুষ এই জবলেস ক্লেম করছে। তবে এটা একটা ভালো ব্যাপার, যেটুকু ফোরকাস্ট করা হয়েছিল 222-কে, তার থেকে কিন্তু এই যে ডেটাটা এটা কিছুটা বেশিই রয়েছে। এরপরে আমাদের এডিআর গুলো কেমন পারফর্ম করছে, আমাদের আজকে যে এডিআর এর পারফরমেন্স এটা কিন্তু আগামীকালও একটা ক্র্যাশেরই সংকেত দিচ্ছে। এই ইনফোসিসের এডিআর দেখতে পাচ্ছেন 9% ডাউন হয়ে গেছে, তারই সঙ্গে সঙ্গে উইপ্রোর এডিআর এটাও প্রায় 4.5%-এর উপরে পড়া। এই এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.5% ডাউন, এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.14% ওপরে, ডক্টর রেড্ডি ল্যাব 0.46% ওপরে রয়েছে, এবং যাত্রা অনলাইন এটাই 3.25% ওপরে। মানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে ইনফোসিস, তার সঙ্গে সঙ্গে উইপ্রো, এইচডিএফসি ব্যাংক, এইগুলোতে কিন্তু পতন এসেছে। আর এই এডিআর এ পতন মানে পরের দিনে এই যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পতন আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আর আমাদের এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিচ্ছে, এই গিভ নিফটি এখানেও দেখতে পাচ্ছেন বড় একটা পতন দেখা যাচ্ছে, প্রায় 250 পয়েন্টের কাছাকাছি। এই যে গিভ নিফটি এটা কিন্তু পড়া রয়েছে, যেটা পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 1% ডাউন। তবে আমাদের এই যে গিভ নিফটি সেটা দিনে দুবার ওপেন হয়। যদি কথা বলি সেকেন্ড সেশনে, এই যে গিভ নিফটি এটা কিন্তু এই 121 পয়েন্ট পড়েছে, এই 0.5% ডাউন হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশনের যে ডেটা এটাও সামনে চলে এসেছে। কেমন এসেছে ইনফ্লেশনের ডেটা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশনের ডেটা এটা একটু বেশি এসেছে, 2.75% এসেছে। আর এই যে ইনফ্লেশনের ডেটা এটা যদি কম আসে তাহলে সেটাকে মার্কেটের জন্য পজিটিভ হিসেবে ধরা হয়। এই ইনফ্লেশন মানে কি, এই ইনফ্লেশন মানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম সেগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। মার্কেটের অনুমান কত ছিল 2.40%, এটার থেকেও বেশি। এবং তার সঙ্গে সঙ্গে এর আগে যদি দেখি 1.33% ছিল, এটার থেকে কিন্তু এই যে ডেটাটা এটা বেশি এসেছে। তবে এটুকু দেখেই ভয় পেয়ে গেলে হবে না, এবারের এই যে ইনফ্লেশনের ডেটা বেশি এসেছে তার পেছনে কিছু কারণও রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এবারে যে ইনফ্লেশনের ডেটা এলো এটাই নিউ সিপিআই বেস ইয়ার যে 2024 এটা ধরে
এসেছে এবং এটাই এই 2024কে বেস ইয়ার ধরে প্রথম ডেটা। আর এই ওল্ড নিউ এগুলোর মধ্যে তফাৎ কি রয়েছে চলুন একটু দেখে নিই। এর আগে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স ইয়ার এটাকে কত ধরা হতো, 2012 সাল ধরা হতো এবং বর্তমানে এই যে বেস ইয়ার এটাকে 2024 ধরে এগোনো হচ্ছে। আগে কতগুলো আইটেম ছিল, আগে এই যে আইটেম এগুলো কম ছিল, 299টা আইটেম ছিল, মানে যে যে জিনিসগুলোর দাম বাড়লে এই ইনফ্লেশনের মধ্যে ধরা হতো তার মধ্যে 259খানা গুডস ছিল এবং এই 40খানা সার্ভিস ছিল। আর বর্তমানে 358খানা আইটেম, এই 308খানা গুডস এবং 50খানা সার্ভিস রয়েছে। আর আগে সব থেকে বেশি ওয়েটেজ কাজ ছিল এই ফুড মানে খাবার দাবারের দামের যে ওয়েটেজ সেটাই সব থেকে বেশি ছিল এই 45.86%। সেখান থেকে খাবার দাবারের যে ওয়েটেজ সেটা কমানো হয়েছে 36.75% করা হয়েছে। আর এর আগে এই হাউসিং ক্যাটাগরিতে কোনগুলো ধরা হতো, এই যে আরবান রেন্ট সেটা ধরা হতো মানে শহর এলাকার যে ভাড়া। বর্তমানে দেখতে পাচ্ছেন এই রুরাল রেন্ট মানে গ্রাম্য এলাকার ভাড়া সেটাও ধরা হয়েছে। ইলেকট্রিসিটি এর যে বৃদ্ধি সেটাও ধরা হয়েছে, গ্যাসের দামের বৃদ্ধি এটাও ধরা হয়েছে এবং জলের দামের যে বৃদ্ধি সেটাও ধরা হয়েছে। তারপরে এর আগে যখন এই ইনফ্লেশনের ডেটা দেখা হতো তখন এই কোনো ডিজিটাল তার সঙ্গে সঙ্গে ই কমার্স এগুলোর যে দাম বাড়ছে সেগুলো কোনো কিছুই ধরা হতো না। বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্সের যে প্রিমিয়াম মারতে হয় তার সঙ্গে সঙ্গে এয়ারলাইন টিকিটের দাম বাড়ছে, ই কমার্স মানে এই অ্যামাজন সুইগি এগুলো থেকে অর্ডার করলে যে দাম বাড়ছে সেগুলোও কিন্তু বর্তমানে ধরা হচ্ছে। আর এর ফলে কি সুবিধা হবে দেখতে পাচ্ছেন, লোয়ার ভলিটিলিটি মানে এই যে ভলিটিলিটি সেটা অনেকটাই কম হবে কারণ এই খাবারের যে ওয়েটেজ সেটা অনেকটাই কমানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে রুরাল হাউস যে রেন্ট সেগুলো প্রথমবারের জন্য ধরা হয়েছে, সেই জন্য এই যে ইনফ্লেশনের ডেটা এখানে অ্যাকিউরেসিও আসবে। তাছাড়া দেখতে পাচ্ছেন এই রিফাইন্ড পলিসি সিগন্যাল। এর আগে কি ছিল, এর আগে গুডস এবং সার্ভিস এগুলোকে এই 6খানা গ্রুপে ভাগ করা হয়েছিল এবং বর্তমানে সেগুলোকে মোট 12খানা গ্রুপে কিন্তু ভাগ করা হয়েছে। এর ফলে আরবিআই কি করতে পারবে, খুব সহজেই এই যে ইন্টারেস্ট রেট ডিসিশন সেটা কিন্তু নিতে পারবে। মানে বিভিন্ন জিনিসের যে ওয়েটেজ সেটা চেঞ্জ হয়ে গেছে এবং এবার থেকে এই যে ডেটাটা এলো এটাকে কিন্তু বেস ইয়ার ধরে এগোনো হবে। আর যদি আজকে এই আমেরিকান মার্কেটে এই নাসডাক কম্পোজিট ভালো পারফর্ম করতো, তার সঙ্গে সঙ্গে আমাদের গিভ নিফটি ভালো পারফর্ম করতো, এডিআর গুলো ভালো পারফর্ম করতো, তাহলে এই ইনফ্লেশনের ডেটা এটাকে মার্কেট কিভাবে নিয়েছে সেটা আগামীকাল বোঝা যেত। কিন্তু দেখতে পাচ্ছেন সব যেহেতু একসঙ্গে এসে গেছে সেই কারণে কিন্তু এর যে রিয়াকশন সেটা আলাদাভাবে মার্কেটে বোঝা যাবে না। এরপরে চলুন কিছু নিউজ কভার করে নেওয়া যাক। প্রথমেই যদি কথা বলি আজকে ইটার্নাল, এখানেও দেখতে পাচ্ছেন একটা বড় ডাউনফল দেখা গেছে। শুরুতে অনেকটাই পড়ে গিয়েছিল, এই 293 পর্যন্ত চলে গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সুইগি লিমিটেড রয়েছে এটাও কিন্তু শুরু থেকে লাল নিশানে ট্রেড করেছে, একবারও সবুজে যায়নি। এই কোম্পানিগুলোর জন্য কি খবর এসেছিল যে দুটো কোম্পানি একসঙ্গে পড়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্লিপকার্ট তাদের নাম সামনে আসছে। কি খবর আসছে, ফ্লিপকার্ট লাইকলি টু ফোরে মানে এন্ট্রি নিতে চলেছে ইনটু ফুড ডেলিভারি। মানে এই যে ইটার্নাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুইগি রয়েছে এদের একটা কম্পিটিটর বাড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে রিপোর্ট সেগুলো কিন্তু সত্যিই হয়ে যায়। এবং এই যে ফ্লিপকার্ট তারা এখনো এটা শুরুই করেনি, দেখতে পাচ্ছেন একটা পাইলট প্রোগ্রাম তারা শুরু করবে এই বেঙ্গালুরুতে করবে, মানে সমগ্র ভারতবর্ষেও করছে না ইতিমধ্যে। কবে করতে পারে, এই মে এবং জুন মাসে এই যে পাইলট প্রোগ্রাম সেটা শুরু করতে পারে, মানে এই সময় থেকে টেস্ট করে দেখতে পারে যে তাদের প্ল্যাটফর্মে কেমন কি অর্ডার যাচ্ছে এবং সেই হিসাবে পরবর্তীকালে তারা এই যে সার্ভিস সেটা কিন্তু আরো বাড়িয়ে দেবে। মানে কি হচ্ছে, এই দুটো কোম্পানির একটা কম্পিটিটর বাজারে আসার খবর সামনে এসেছে এবং তারপরে এই স্টকগুলোতে বড় পতন দেখা যাচ্ছে। আর বুঝতেই পারছেন আমাদের ইন্ডিয়াতে এই ইটার্নাল সুইগি এগুলোর থেকেও এই ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোর যে প্রেজেন্স সেগুলো অনেকটা বেশিই রয়েছে, এদের স্টোরের সংখ্যাও কিন্তু অনেক বেশি এবং সেই কারণে যদি ফ্লিপকার্টের মতো কোম্পানি ফুড ডেলিভারি সেগমেন্টে আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর যে ব্যবসা সেগুলো অনেকটাই কমে যাবে। এরপরে চলুন অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে দেখে নিই। যেমন এই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, যদি এমনিতে কোম্পানির নাম্বার দেখেন অনেকটাই ভালো দেখাবে। দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস বেড়েছে 15,556 কোটি থেকে বেড়ে হয়েছে 16,441 কোটি। এই অপারেটিং প্রফিট এটাও বেড়েছে 3,689 কোটি থেকে বেড়ে হয়েছে 3,781 কোটি। কিন্তু তারপরে যদি নেট প্রফিটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট এই 2989 কোটি থেকে বেড়ে হয়ে গেছে 6,603 কোটি, মানে ডবলের থেকেও অনেকটা বেশি। কিন্তু এখানে তো দেখতে পেলেন এই যে অপারেটিং প্রফিট এটা সেভাবে বাড়েনি, 3,689 থেকে বেড়ে 3,781 হয়েছে, মানে 100 কোটির কাছাকাছি বেশি এসেছে অপারেটিং প্রফিট। তাহলে নেট প্রফিট এটা তো বেড়ে গেল কিভাবে? এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির খাতায় একটা আদার ইনকাম যোগ হয়েছে, যেখানে এই আদার ইনকাম দেখতে পাচ্ছেন কম থাকে 200 কোটি, কোনো সময় 700 কোটি, কোনো সময় আবার 74 কোটি। সেখানে এবারে এই যে আদার ইনকাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে 4,048 কোটি এবং এই আদার ইনকাম যুক্ত হওয়ার কারণেই কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু এত বেশি বেড়ে গেছে। তো মোটামুটি এই যে অপারেটিং প্রফিট এটা দেখলেও একটা আন্দাজ করতে পারবেন যে কিছুটা পরিমাণে অপারেটিং প্রফিট বেড়েছে। আর কেন এত বেশি বেড়ে গেল অপারেটিং প্রফিট
প্রফিট মানে এই যে আদার ইনকাম এটা কোথা থেকে এলো? এই কোম্পানি কি করেছিল, কিছুদিন আগেই তাদের এই যে আইসক্রিমের বিজনেস সেটা ডিমার্জ করে দিয়েছিল এবং সেইখান থেকে যে টাকাটা পেয়েছে সেটাই কিন্তু কোম্পানির এই যে ওয়ান টাইম গেন বা এক্সেপশনাল আইটেম সেখানে ধরা হয়েছে। আর যদি কোনো রকম এক্সেপশনাল গেন ছাড়া এরকম নাম্বার আসতো তাহলে কিন্তু স্টকেই পড়ার জায়গায় অনেকটা বাড়তো। আর এই কোয়ালিটি ওয়ালসের ডিমার্জারের কারণেই কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু এত বেশি বেড়েছে। আর অনেকেই প্রশ্ন করেন এই যে KWIL বা কোম্পানির আইসক্রিমের বিজনেসটা ডিমার্জ হয়েছে এটা কবে মার্কেটে লিস্ট হবে? দেখুন এর কোনো অফিসিয়ালি ডেট এখনো সামনে আসেনি, তবে অনেক অ্যানালিস্ট এটাই মনে করছে যে ফেব্রুয়ারি মাসে এই যে KWIL এর যে শেয়ার সেটা মার্কেটে লিস্ট হয়ে যাবে। আপনাদের যাদের এই হালির শেয়ার কিনে রাখা ছিল এই ডিমার্জারের ডেটের আগে তারা এই KWIL এর একটা করে শেয়ারও পেয়ে যাবেন। আর এই Q4 এর মধ্যে মানে Q4 মানে কি, এই ডিসেম্বরের পর থেকে 3খানা মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ, এই জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এর মধ্যে তো অবশ্যই এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়ে যাওয়া দরকার। কোম্পানি নিজেও বলছে তাদের এই ডিমার্জারের যে প্রসেস সেটা কিন্তু চলছে। তারপরে এই গরুরা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার কেমন এসেছে, ভালো নাম্বার পেশ করেছে। সেলস 62 কোটি থেকে বেড়ে হয়েছে 140 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 13 কোটির নেট প্রফিট ডবলের থেকেও বেশি এসেছে, 33 কোটির নেট প্রফিট এই কোম্পানি পোস্ট করে দিয়েছে। তারপরের কোম্পানি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এর নাম্বারটাও সামনে এসেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার? এবারে কোম্পানি ভালো নাম্বার পেশ করেছে। কোম্পানির সেলস 6,957 কোটি থেকে বেড়ে হয়েছে 7,699 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে নেট প্রফিট যেটা ছিল 1440 কোটি, এইখান থেকে বেড়ে হয়েছে 1867 কোটি, এখানে একটা ভালো পরিমাণে জাম্প কিন্তু দেখা গেল। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। কত টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এই কোম্পানি? এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 35 টাকা করে ডিভিডেন্ড দেবে বলেছে এবং যার জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে এই ফেব্রুয়ারির 18, 2026 তারিখটাকে। তারপরে ভারত ফোর্জ লিমিটেড, এই কোম্পানিরও নাম্বার ভালো এসেছে। এইখানে কোম্পানির সেলস 3,476 কোটি থেকে বেড়ে হয়েছে 4,343 কোটি এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির নেট প্রফিট এটা ছিল 213 কোটি, এইখান থেকে বেড়ে হয়েছে 273 কোটি। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা ভালো কথাও বলেছে। দেখতে পাচ্ছেন কোম্পানি কি বলছে যে ওয়ার্স্ট ইজ বিহাইন্ড, মানে কোম্পানির যে খারাপ সময় সেটা কিন্তু পার হয়ে গেছে, মানে পরবর্তীকালে তাদের যে ব্যবসা সেটা ভালো হবে, কোম্পানি এমন সংকেতই দিয়েছে। এরপরে একটি কোম্পানি বেদান্ত ফ্যাশন লিমিটেড বা মান্যবর, এইখানে চলুন কোম্পানির নাম্বার দেখে নিই। প্রথমে দেখে নিই এই ফিগারগুলো, সেইগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে। এবার চলুন একটু জুম করে নিই। কোম্পানির এই টোটাল ইনকাম 5,336 থেকে পড়ে হয়েছে 5,131, কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে। এবং এই নেট প্রফিট বা প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কত এলো 1349, এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 1579, এইখানে কোম্পানির নাম্বারটা খারাপই এলো। তারপরে IRCTC কোম্পানি তো প্রতিবারেই নাম্বার ভালো পেশ করছে কিন্তু স্টকে সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, এবারেও কোম্পানি ভালো নাম্বার পেশ করেছে। কোম্পানির সেলস 1225 কোটি থেকে বেড়ে 1449 কোটি এবং কোম্পানির নেট প্রফিট যেটা ছিল 341 কোটি সেখান থেকে বেড়ে হয়েছে 394 কোটি, যথেষ্ট ভালো নাম্বার বলবো এই কোম্পানি পেশ করে দিয়েছে। তবে কোম্পানির এই প্রফিট মার্জিন এগুলো কিছুটা পড়েছে, এই 34% থেকে পড়ে 32% হয়েছে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির এই যে মার্জিন এটা ছিল 35%, মানে মার্জিনের দিক থেকে কিছুটা খারাপ এবং বাকি সমস্ত প্যারামিটারে কিন্তু ভালো এসেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এই কোম্পানি একটা শেয়ার পিছু এই 3.5 টাকা করে ডিভিডেন্ড দেবে বলেছে এবং যার জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে এই ফেব্রুয়ারির 20 তারিখটাকে। এরপরে একটি কোম্পানি ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন লিমিটেড, এইখানে কোম্পানির ফিগারগুলো সব মিলিয়নে দেওয়া রয়েছে। কোম্পানির টোটাল রেভিনিউ এই 523 থেকে বেড়ে হয়েছে 556, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন। এবং এইখানে কোম্পানির নেট প্রফিট এটা ছিল 149 কোটি, এখান থেকে কিন্তু ডাউন হয়েছে 143 কোটি হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু এটা ডাউন হয়েছে আর নাম্বারটা খারাপ এসেছেই বলবো। তারপরে কোল ইন্ডিয়া লিমিটেড, এর নাম্বারটাও খারাপের দিকে। এইখানে সব ফিগারগুলো কিসে রয়েছে, কোটিতে রয়েছে। কোম্পানির এই টোটাল ইনকাম এই 39,001 থেকে পড়ে হয়েছে 37,315 এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে প্রফিট এটাও কিন্তু ডাউন হয়েছে 8,491 থেকে পড়ে হয়েছে 7,165, এটাও খারাপ নাম্বারই বলবো। তবে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এই কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়েও থাকে। এই কোম্পানিটা এই 5.5 টাকা করে ডিভিডেন্ড দেবে বলেছে এবং এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে এই 18 ফেব্রুয়ারিটাকে এর রেকর্ড ডেট রাখা হয়েছে। তারপরে DCX সিস্টেম লিমিটেড, এই ফিগারগুলো সব মিলিয়নে দেওয়া রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম 2181 থেকে পড়ে হয়েছে 1317, খুবই খারাপ হয়েছে এই ইনকামের দিক থেকে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে প্রফিটে ছিল এই 100 ছিল, মানে মিলিয়নের হিসাবে, সেখান থেকে কোম্পানি লসে চলে এসেছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে 24, এটাকেও খারাপ নাম্বারই বলবো। তারপরে পেট্রোনেট LNG লিমিটেড, এইখানে ফিগারগুলো কিসে রয়েছে, এইগুলো সব কোটিতে দেওয়া রয়েছে। এইখানেও টোটাল ইনকাম ডাউন হয়েছে 12,423 থেকে পড়েছে 11,377 এবং এই প্রফিট আফটার ট্যাক্স এটাও ইয়ারলি ডাউন হয়ে গেছে, এই 866 ছিল সেখান থেকে পড়ে এই 845 হয়েছে। তারপরে স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড,
লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার ভালো এলো, 857 থেকে বেড়ে হয়েছে 1029, যেটা কোয়ার্টারলিও বেশি। অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন 140 থেকে বেড়ে 173 হয়েছে, কিন্তু তারপরে কোম্পানির যে নেট প্রফিট এখানে কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে, এই 111 কোটি থেকে পড়ে হয়েছে 97 কোটি। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট কিন্তু থাকতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন একটা যে আদার ইনকাম, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, মানে এইখান থেকে কোম্পানির কিছু টাকা বেরিয়ে গেছে। এর আগে এগুলো পজিটিভে ছিল এবং এইটার কারণেই কোম্পানির এই যে প্রফিট এটা কিন্তু ডাউন হলো কিছুটা। না হলে এই যে প্রফিট এটা কিন্তু প্রায় 117 কোটির কাছাকাছি থাকতো, যদি এই আদার ইনকাম মাইনাসে না এসে জিরোতেও থাকতো, মানে কোনো ইনকাম যোগ নাও হতো। তো মোটামুটি নিউট্রাল বলবো এই কোম্পানির নাম্বার। এই আদার ইনকামটাকে যদি বাদ দিয়ে দেখেন বা অ্যাভয়েড করে দেখেন তাহলে কিন্তু নাম্বার ভালোই এসেছে। তারপরে মুথুট ফাইন্যান্স লিমিটেড, কোম্পানিটাই গোল্ড লোন সেক্টরে কাজ করে থাকে, আর যখন এই গোল্ডের দাম বৃদ্ধি পায় তখন এই কোম্পানিগুলোর যে ব্যবসা সেগুলো বাড়তে থাকে, কারণ তখন কি হয়, মানুষ কিন্তু এই লোন নেওয়ার সময় এই যে গোল্ড সেটাকেই প্রেফার করে। এইখানে কোম্পানির নাম্বার যথেষ্ট ভালো সেলস দেখতে পাচ্ছেন, 58% বেড়ে গেছে, 5190 কোটি থেকে বেড়ে 8188 কোটি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট এটা তো প্রায় ডবল হয়ে গেছে, 1392 থেকে বেড়ে হয়েছে 2823 কোটি, এখানে 102% জাম দেখা গেছে। খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। তারপরে সেনকো গোল্ড লিমিটেড, আর বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এই গোল্ড রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, এই কোম্পানিও ভালো নাম্বার পেশ করে দিয়েছে। কোম্পানির এই কোয়ার্টার 3 নেট প্রফিট দেখতে পাচ্ছেন 8 ফোল্ড হয়েছে, মানে 8 গুণ বেড়েছে। কত এসেছে, 264 কোটি, এবং কোম্পানির যে রেভিনিউ এটাও 50% বেড়েছে। এর আগে কোম্পানির প্রফিট কত ছিল, এই 33.5 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 264 কোটি, এবং এই রেভিনিউ যেটা আগে ছিল 2045 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 3070 কোটি। এটাও যথেষ্ট ভালো নাম্বার, আগামীকাল অবশ্যই ফোকাসে থাকবে। তারপরে কথা বলবো ভোডাফোন আইডিয়া লিমিটেড। তো বিগত কয়েকদিন খুবই ভালো পারফরমেন্স দেওয়ার পরে আজকের দিনে হঠাৎ করে একটা ডাউনফল দেখা গেছে, এবং দিনের বেশিরভাগ সময়টা লাল নিশানেই চলেছে। এর পড়ার কারণ কি, যদি কথা বলি, এই যে জেপি মর্গান এই যে ব্রোকারেজ ফার্মটা রয়েছে তারা এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এবং দেখছে এই স্টকটা 24% পর্যন্ত পড়ে যেতে পারে। আর এই জেপি মর্গান এরা কত কি টার্গেট দিয়েছে, এরাই 9 টাকার টার্গেট দিচ্ছে। কি কি কারণগুলো বলছে দেখতে পাচ্ছেন, এই ব্যাংক ফান্ডিং এর মতো কারণগুলো তুলে ধরছে, এবং এটাও বলছে যে স্টক যতটা বাড়াচ্ছিল ততটা বেড়ে গেছে, ওভারডান হয়ে গেছে, নো পজিটিভ নেট অ্যাডিশনস রিপোর্টেড ইয়েট। আর এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। এই ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন 90.60 এই লেভেলের কাছাকাছিই রয়েছে, সেরকম বড় কোনো মুভমেন্ট এখানে নেই, কিন্তু বিটকয়েন এখানে নিয়মিত ক্র্যাশই দেখা যাচ্ছে। আজকের দিনেও 2.17% ডাউন হয়ে গেছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এখানেও কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, এইখান থেকে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। এই WTI ক্রুড এটাও এই 3% ডাউন, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে এটাও দেখতে পাচ্ছেন এই 3% ডাউন রয়েছে। আর ভিডিও শেষে চলুন একবার আমেরিকান মার্কেট গুলো দেখে নিই। এই ডাউ জোন্স এই নিচুর লেভেল থেকে কিছুটা রিকভারি দেখিয়েছে, অনেকটাই রিকভারি দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এর আগে 1%-এর উপরে পড়া ছিল, এখন এই 0.25% পড়া, এবং এই নাসডাক কম্পোজাইট এটাই 10% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।